রাজশক্তির বিরুদ্ধে লড়াইয়ে রবীন্দ্রনাথ চিরকালই দুর্জয় সাহসের অধিকারী। শুধু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাঁর একাকী লড়াইয়ের কথাই শুধু নয়, আরও অসংখ্য ঘটনার মধ্য দিয়ে তার প্রমাণ আমরা পাই। কিন্তু এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিনে কি অসম সাহসের পরিচয় দিয়ে এক সাধারণ অল্প বয়সী গ্রামের মেয়ের প্রাণ রক্ষা করেছিলেন তিনি, তার বিবরণ আমরা পাই তাঁর পুত্র রথীন্দ্রনাথের স্মৃতিচারণায়। শিলাইদহে থাকাকালীন রবীন্দ্রনাথ অনেকটা সময় কাটাতেন পদ্মার বুকে, তাঁর পদ্মা নামাঙ্কিত বোটে। তখন অক্টোবর মাস, সাল 1897। সেবার হাউসবোট বাঁধা হয়েছে গড়াই নদীর ওপর। সেই সময় সাধনা পত্রিকা সম্পাদনার দায়িত্ব রবীন্দ্রনাথের ওপর। নিয়মিত গল্প লিখে পত্রিকা ভরাট করতে হয়। এইসব গল্পগুলোই পরবর্তীকালে গল্পগুচ্ছ নামে প্রকাশিত হয়। বোটের সামনের কেবিনে বসে রবীন্দ্রনাথ সারাদিন লিখতেন, আর বেলা পড়ে এলে ছেলেকে নিয়ে বোটের ছাদে বসে নানা রকম গল্প করতেন। একদিন হঠাৎই আচমকা ভয়ঙ্কর ঝড় উঠল। নদী যেখানে ভিতর দিকে ঢুকে এসেছে, যে জায়গাগুলোকে ওই অঞ্চলে দহ বলা হয়, সেই রকম এক জায়গায় বোট বাঁধা হলো তাড়াতাড়ি। এখানে আড়াল থাকায় ঝড়ের দাপট কম। সেখান থেকে তারা দেখছেন ঝড়ের ভয়ঙ্কর ধ্বংসলীলা। 3 দিন পর দুর্যোগ আস্তে আস্তে কমলো, কিন্তু নদীতে ঢেউ উঠছে সমুদ্রের মতো। পাগল নদী তখন চরম উত্তাল। নদীর দুদিকের গ্রাম মাটিতে মিশে গেছে, অসংখ্য নৌকো ডুবে গেছে। ঝড় কমতে রবীন্দ্রনাথ ছেলেকে নিয়ে বোটের ছাদে উঠে এলেন আশপাশের ধ্বংসলীলা প্রত্যক্ষ করার জন্য। হঠাৎই তিনি চিৎকার করে উঠলেন, ডুবে গেল, ডুবে গেল, ওরে লাইফবোট নামা, লাইফবোট নামা। তার চিৎকার শুনে সবাই তাকিয়ে দেখে, নদীর তীব্র প্রবল স্রোতে একটা কালো মাথা ভেসে যাচ্ছে। একবার ডুবছে, একবার ভাসছে। মাথার দীর্ঘ চুল দেখে বোঝা গেল সে এক মেয়ে। কিন্তু মাঝিরা এই উত্তাল নদীতে লাইফবোট ভাসাতে রাজি নয়। তারা বলল, বাবু, এটা আত্মহত্যা, আমরা পারবো না। প্রবল ক্ষুব্ধ রবীন্দ্রনাথ আর কথা না বাড়িয়ে ধুতিটা মালকোচা বেঁধে নিচেই ঝাঁপিয়ে পড়লেন লাইফবোটের ওপর। তখন খানসামা দৌড়ে এসে তীব্র ভৎসনা করল মাঝিদের, তোরা থাকতে বাবুকে যেতে হবে। সেই তীব্র ভৎসনায় কাজ হলো। লাইফ বোটে তাদের বাবুর সাথে তারাও সওয়ারি হলো। এবার তাদের চৈতন্যোদয় হয়েছে। জমিদার বাবু একাই মেয়েটিকে উদ্ধার করতে উত্তাল নদীতে ঝাঁপ দেবেন তাদের ভাবনার অতীত ছিল। এবার তারা বলল, বাবু আপনি বোটে থাকুন, আমরা যাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথ শুনবেন না, তিনি যাবেনই। অনুনয় বিনয় করে তারা কোনো রকমে বাবুকে নিরস্ত করলো। সেই বিশাল নদীতে প্রবল ঢেউয়ে মোচার খোলার মতো লাইফবোট দুলতে দুলতে এগিয়ে চলল। ইতিমধ্যে সময় অনেকটা অতিক্রান্ত, ডুবন্ত মানুষটাও ভেসে গেছে অনেকটা। কিন্তু অভিজ্ঞ মাঝিরাও জলের পোকা, একসময় গিয়ে ঠিক তাকে ধরে ফেলল। কিন্তু নাটকীয়তা বাকি ছিল তখনও। মেয়েটি কিছুতেই তাদের সাথে লাইফবোটে উঠবে না, শুধু বলে, আমাকে মরতে দাও। কিন্তু নিজে দক্ষ সাঁতারু হওয়ায় কিছুতেই ডুবতে পারছিল না। কোনো রকমে তাকে জোর করে লাইফ বোটে তুলে নিয়ে আসা হলো হাউস বোটে। তাকে যখন রবীন্দ্রনাথের কাছে আনা হলো, সে কিছুতেই নিজের নাম বলবে না। পরে জানা গেল এই কম বয়সী সুন্দরী মেয়েটি ঠাকুরবাড়ির জমিদারেরই এক প্রজার স্ত্রী। পারিবারিক অশান্তিতে অতিষ্ঠ হয়ে ভরা নদীতে ঝাঁপ দিয়েছিল মরবে বলে। রবীন্দ্রনাথ সেই প্রজাকে ডাকলেন, তাকে অনেক উপদেশ দিলেন। অবশেষে স্বামী স্ত্রী হাসি মুখে জমিদার বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িমুখো হলো। রথীন্দ্রনাথ জানিয়েছেন, আর কোনো দিন স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো মান অভিমানের পালা ঘটেনি।